তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভাঙানো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভাঙানো মান অভিমানে। তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে মামাই বলেছে লখাই পাঠশালা হইতে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবি। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়াই এক মুহূর্ত থাকে না, তাই তো বিলম্ব না করে পাঠশালা ছুটি হয়েছে এই মুহূর্তে মাকে গিয়ে বলবো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ছুটে যাই। কি দেখছি আমি লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, সে বিয়ে করবে না, তাহলে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই এই মুহূর্তে আমি এই মনসার রূপ দূরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। ওই তো আজকে দিনে জানো সে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর এই পথ দিয়ে যাচ্ছি, তাই আমি তার কাছে যাব। এই তো আর কিছু দূর পথ গেলে আমি রাজপ্রাসাদে পৌঁছে যাব, বিলম্ব নয়। না জানি আমার জন্য মা আমার পথবাণী চেয়ে আছে, চাই এই মুহূর্তে আমি ছুটে যাই। কে কে আমার ভাবে ধাক্কা মারছো? আমি ধাক্কা দিয়েছি? না না না, মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছো। কি বলছো? সত্যি? তুমি ধাক্কা দিয়ে আবার বলছো নাকি আমি ধাক্কা মেরেছি? সত্যি তুমি ধাক্কা দিয়েছো আমাকে? বেশ বেশ, বলছিলাম কি তোমার নামখানি কি গো? ও আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায়। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চম্পকনগরে যিনি অধীশ্বর চাঁদ সওদাগর হচ্ছে আমার পিতা। বেশ বেশ, বলছিলাম যুবক তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো না, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ও তুমি বুঝি জানো না, তুমি যদি বিয়ে করো আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সত্যি আমি ভেবেছিলাম তোমার সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছে, দুটি কথা বলবার পর হয়তো তুমি আমার পথ থেকে সরে দাঁড়াবে, এতক্ষণে বুঝতে পেলাম সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ছোট থেকে রাজপ্রাসাদে বড় হয়েছি, বিয়ে যদি এত ভালো জিনিস হতো পিতামাতা আমাকে নিশ্চয়ই বলতো, তাই আমাকে পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। ওই তো সেই লক্ষ্মীদার অঙ্কিত কোনো কাম ভাব নেই, তাই তো আর বিলম্ব না করি এই মুহূর্তে তার অঙ্গে আমি কাম ভাব নিক্ষেপ করলাম। একে তবে কি আমি ভুল করছি? সত্যি তো আজ একটি অপরূপ সুন্দরী প্রথমাজে এসে আমার সঙ্গে কথা বলল, মেয়েটির সঙ্গে কথা না বলে আমি ফিরে যাচ্ছি। না 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 না, মেয়েটির সঙ্গে আমাকে কথা বলতে হবে, কিন্তু কি করে কথা বলি? না না না, যেই করে হোক না কেন মেয়েটির সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, সত্যি আমি এতক্ষণ ধরে তার সঙ্গে কথা বললাম, চলে গিয়েছিলাম বলে আমার উপরে অভিমান করেছে, তার মান আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনো না, এই যে শোনো, সত্যি তবে কি আমার সঙ্গে আজকের দিনে কথা বলবে না? না না না, যে করে হোক আমাকে কথা যে বলতেই হবে, কেননা তার মুখখানা আমার দুই নয়নে ভেসে আসছে। তাই যাই, আবারও আমি যাই।
এই যে শোনো না, তোমাকে বলছি। আমাকে বলছো? সত্যি আজকের দিনে যেন তোমাকে আমার দুই চোখ দিয়ে দেখে চোখখানা যেন কেন ফিরিয়ে নিতে পারছি না। ও মাতা, সত্যি সত্যি তোমার কত সুন্দর বদনখানা, কি সুন্দর যেন তোমার দুটি চোখ। তাই আজকের দিনে তোমাকে আমি একটি কথা বলবো। কি বলো? ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারি পরশে
ফিরিয়ে দিলে তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 হে 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 সোনা যেও না সোনা যেও না আমাকে ছেড়ে তুমি চলে যেও না তোমাকে ছাড়া আমি এতক্ষণে বুঝতে পেলাম তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না সোনা তাই অমন করে স্বপ্ন দেখিয়ে মায়ার বাঁধন থেকে তুমি চলে যেও না এসো সোনা এসো তবে শোনো যুবক, আমায় যদি তুমি কাছে পেতে চাও তবে যেন তোমায় কিছু কর্ম করতে হবে। সোনা হ্যাঁ। তোমাকে কাছে পেতে হলে আমাকে কর্ম করতে হবে হ্যাঁ যুবক, হ্যাঁ। বলো সোনা বলো এমন কি কর্ম করতে গেলে আমি তোমাকে তোমাকে কাছে পাবো বলছি যুবক, তোমাদের রহিয়াছে যে গোস্বা মন্দির, গোসা মন্দির হ্যাঁ, তাই তো তুমি বিলম্ব না করি এই মুহূর্তে ছুটি দেবে সেই গোস্বা মন্দিরে। সেই গোস্বা মন্দিরে তুমি প্রবেশ করে থাকবে। আর যুবক, তোমার মাতা তো তোমায় খুব ভালোবাসি। নিশ্চয়ই তোমার মাতা যখন তোমায় খুঁজে খুঁজে পাগলিনী হয়ে যাবে তখন নিশ্চয়ই সেই গোসা ঘরে যাবে। তারপর তখন তুমি 3 সপ্তাহ অঙ্গীকার করে তুমি সেই বিয়ের কথা তাদেরকে বলবে। সত্য হ্যাঁ, তবে তুমি আমায় পাবে যুবক। তুমি যদি তাই হয় তোমাকে কাছে পেতে হলে এই মুহূর্তে তোমার কথা মতো আমাদের রয়েছে সেই গোসা মন্দির হ্যাঁ, গোসা মন্দিরে আমি প্রবেশ করব সত্যই কিন্তু তুমি আমাকে কথা দাও আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না আমি তোমায় কথা দিচ্ছি যুবক, এই তো। তোমায় ছিড়ি আমি কোথাও যাব না। তাই এই মুহূর্তে তোমার কথা মতো ওই তো আমাদের গোসা মন্দির সেই গোসা মন্দির আমি প্রবেশ করলাম বেশ, হয়তো সেই লক্ষ্মীদারকে যেন আজ এই বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। তাই তো দেখবো সেই দুষ্ট দুরাচার আমার তনে পুষ্পাঞ্জলি না দিয়ে সে কেমন করে থাকে। হে ভগবান, আমার লখায় সকাল 10টার সময় স্কুলে গেছে কিন্তু অবসর হয়ে গেল। লখাই আমার এখনো ফিরে এলো না কেন? ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে আগে বড্ড না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না। কেন রে লখাই, কেন এমনি ভাবে এই হতভাগী মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আয় না পুত্র, আয় একটিবার ফিরে আয়। ওরে লখাই, আরে কতক্ষণ এমনি ভাবে বাটি ভাড়া দুগ্ধ নিয়ে তোর জন্য আমি পথবাণী চেয়ে থাকবো। তোকে যদি একটিবার আমার চোখের আড়াল হয়ে যাস তাহলে যেন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় রে লখাই। আয় না বাবা, একটিবার তোর এই হতভাগীর মায়ের কাছে আয় না। ফিরে আয়। ও কোথায় গেলি রে? ওরে বাবি লখা,
একেবারে মা বলে অন্তপুরে যেন কান্না নল এমন কি হয়েছে খা সে যেন ডুকরে ডুকরে কাঁদছে। আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম গো ঠাকুর? এমন কি হয়েছে রাজপ্রাসাদে? তুমি আমাকে আর কত কাঁদাবে? না না যাই একটিবার আমি রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি। বৌরানী বৌরানী কাকা বাবু বৌমা
আজ এমনি ভাবে তুমি ডুকরে ডুকরে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? না জানি কাকা বাবু, সদাগর বাবু কিছু বলেছে তোমার? আমাকে কেউ কিছু বলেনি গো কাকা বাবু। তাহলে কাঁদছো কেন মা? আমার বুকের মানিক। বুকের মানিক? তুমি কার কথা বলছো বৌমা? আমার বুকের মানিককে মানে আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম। বৌরানী, কি বলছো তুমি? তোমার বুকের মানিককে চিরকালের মতো হারিয়ে দিয়েছে? আমার লখাই গো কাকা বাবু। লখাই? লখাই? কি হয়েছে লখাইয়ের বৌমা? কি হয়েছে লখাইয়ের? আপনি সকাল 10টার সময় আমার লখাইকে স্কুলে দিয়ে এসেছিলেন না? হ্যাঁ। কিন্তু অবসর হয়ে গেল, লখাই আমার এখনো ফিরে এলো না। বৌমা, কি বলছো তুমি? লখাই গৃহ মাঝে ফিরে আসেনি আর তুমি একটিবারও আমাকে জানাবার প্রয়োজনে মনে করনি? কাকা বাবু, আমার লখাইকে খুঁজবার জন্য গিয়েছিলাম সারা চম্পলায় নগরে। হ্যাঁ, আমাকে কে বলতে পারলো না। লখাইয়ের কথা তোমায় কেউ বলতে পারেনি বৌমা? আমার লখাইকে ছাড়াচ্ছি আমি। কেঁদো না বৌমা, কেঁদো না বৌমা। কেঁদো না বৌমা। তুমি হয়তো জানো না, মায়ের চোখের জল যে সন্তানের অকল্যাণ হয়। আর তুমি যদি এমনি ভাবে কাঁদো, না জানি আমার দাদু ভাইয়ের কোনো অমঙ্গল হবে মা। কিন্তু আমি কি নিয়ে বাঁচবো গো কাকা বাবু? বৌমা, লখাই পাঠশালা থেকে ফিরে আসেনি তাই তো? আমি এতক্ষণে নিশ্চিন্ত হলো বৌমা, এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম। আমি যখন 10টার সময় লখাইকে পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম, শোভো দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমায় নিতে আসবো। আজ আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম বলে দাদু ভাইকে আনতে যেতে পারিনি। তাই তো আমার মন বলছে দাদু ভাই আমার উপর অভিমান করে কোনো বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়ি গেছে বৌমা। আপনাকে কি বলবো বলুন না? আপনি তো কোনোদিন সন্তানের পিতাই হতে পারেননি। কি করে সন্তানের ব্যাপার বুঝবে না? আমি যে সন্তান হারা জননী। এই জগতে বাবা মা সন্তানকে হারিয়েছে কি না, সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। বৌমা, বাহ বৌমা বাহ, আজ আমি তোমার মুখশ্রিত বাণী শ্রবণ করে আজ আমি নিজেকে ধন্য মনে করলাম বৌমা। তুমি ঠিকই বলেছ, আমি তো পিতা মাতার হতে পারিনি, আমি বিবাহটুকু করিনি বৌমা। কিন্তু জানো কেন আমি বিবাহ করিনি? তোমাদের মুখ পানেছে, তোমার শ্বশুর ঠাকুরের আমল থেকে আমি মন্ত্রিত্ব করে এসেছি। হ্যাঁ, যেদিন তোমার শ্বশুর ঠাকুর মৃত্যু সজ্জায় সজ্জিত ছিল, আমার হাত দুটি ধরে চাঁদকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে আমার চাঁদকে তুমি দেখো। আমিও হাতে হাত রেখে কথা দিয়েছিলাম মা। তাই আজ ওই চাঁদের মুখ পানে চাই আমি বিবাহটুকু করিনি। তাই বলে চাঁদকে কোনোদিন আমি পিতার এতটুকু অভাব বুঝতে দেইনি। আর আজ নাকি আমি পিতা হতে পারিনি। তুমি ঠিকই বলেছো বৌমা, তুমি ঠিক বলেছো। আমার লখাই যদি আমি কাছে না পাই কিনা, এমনি আমার এই হতভাগীর মাথাটা ঠিক থাকে না। আপনার হাতে ধরে বলছি কাকা বাবু, দয়া করে আজকের দিন আমার লখাইকে একটিবার এনে দিন না গো।
দেবমা, আমি তোমায় এই পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে তোমায় আমি কথা দিলাম, যদি আমার দাদু ভাইকে আমি খুঁজে আনতে না পারি, আমি আমি কোনোদিন তোমার সম্মুখীন হব না বৌমা। যেদিকে আমার দুটি নয়ন যাবে সেই পথ বেয়ে চলে যাব, প্রয়োজন আমার প্রাণটুকু বিসর্জন দিতে এতটুকু দ্বিধা মনে করবো না বৌমা। আর তুমি এমনি ভাবে কেঁদো না। আজকের দিনে তুমি যদি কাঁদতেই চাও, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপের সামনে, যে মায়ের চরণে পুষ্প জল না দিয়ে অন্ন জল গ্রহণ করো না মা। আজ সেই দেবীর চরণে গিয়ে মাথা টুকে টুকে বলো তোমার সন্তান যেন ফিরে আসে। আর আমি চললাম, আমি লক্ষ্মীন্দরের সন্ধানে যাবো কাকা বাবু, যাবো। ওই আলোক্য দেবতা দেবীর নাম পুজো করলে আমি কোনোদিন জল পর্যন্ত গ্রহণ করতাম না। আমি আজও যাবো গো কাকা বাবু, বলবো গো ভোলা না। এমনি ভাবে এই হতভাগীকে আর কত কাঁদাবে? একটিবার আমার লখাইকে ফিরে দাও বাবা। চলে গেল, হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল। আরে কেনই বা কাঁদবে না? সে মায়ের এক এক করে 6-6টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দেয়। কত ভাগ্যের বলে পেয়েছে আরেকটি সন্তান। তা কেউ যদি না পায়, কোনো মা কি থাকতে পারে? সন্তান হারানোর বিয়োগ ব্যথায় যেন রানীমার পাঁজর ভেঙে গেছে। কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম, লক্ষ্মীন্দরকে খুঁজে না পেলে আমিও আর রাজপ্রাসাদে ফিরে আসবো না। যাই, এই মুহূর্তে সারা চম্পকনগরে আমি হল ঘোষণা করব, শোনো শোনো চম্পকবাসীগণ, শোনো দিয়ামন, কেউ যদি আমার লক্ষ্মীন্দরের দিতে পারে সন্ধান, তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। চাই দাদু ভাই, সোনা, তুমি কোথায় চলে গেলে সোনা? আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না। একটি বাড়ি এসো না। আজকের দিন অমন করে স্বপ্ন দেখিয়ে আমার কাছ থেকে তুমি দূরে চলে গেলে কেন সোনা? একটি বাড়ি এসো, একটি বাড়ি এসো সোনা, এসে একটি বাড়ি তুমি আমার কাছে এসো। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে? সেই আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছ শুধু তুমি। ও পিয়া, ও পিয়া, ও পিয়া, ও পিয়া। সোনা, একটিবার কাছে এসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এসো সোনা, একটিবার কাছে এসো।
কতবার, মনে কি পড়ে না গো আমাকে একবার। সারাদিনই তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না গো আমাকে একবার। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে। কথা দিয়া কথা রাগিলে না, ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া ও পিয়া। সোনা একবার কাছে এসো, একবার কাছে এসো সোনা। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নেব এ জীবনে দুঃখ যদি আসে। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নেব এই জীবনে দুঃখ যদি আসে। তবে কেন চলে গেলে আমার বুকে আগুন জ্বেলে। তবে কেন চলে গেলে আমার বুকে আগুন জ্বেলে। কথা দিয়া কথা রাগিলে না, ও পিয়া 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 ও পিয়া। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে। সেই আগুনে জ্বলি আজ আমি, বুঝলে গিয়েছো শুধু তুমি। ও পিয়া 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 ও পিয়া। না না না, আমি সোনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাই সোনার কথা মতো আমি এই গোসাক মন্দিরে প্রবেশ করেছি। আমিও দেখব আমাকে নিয়ে যাওয়ার জন্য ওই রাজপ্রাসাদ থেকে কেউ আসে কিনা। যতক্ষণ পর্যন্ত আমি ওই সোনাকে কাছে না পাবো, এই গোসা মন্দির থেকে আমি বের হব না, আমি বের হব না। দাদু ভাই, ফিরে আয় দাদু ভাই, একটিবার ফিরে আয়। নেই লখাই যেন আর চম্পলাতে নেই। আমি সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ যেন আমায় লখাইয়ের সন্ধান বলতে পারলো না। যার কাছেই যায় সেই বলে লখাইকে আমরা দেখিনি। তবে কি লখাই বেঁচে নেই? না না, অলক্ষণে বাক্য তো অদক বদনে উচ্চারণ করতেও নেই। কি করি? লখাইকে নিয়ে যদি রাজপ্রাসাদে না যায়, না জানি রানীমা কাঁদতে কাঁদতে মারা যাবে। আর আমিও তো কথা দিয়ে এসেছি, লখাইকে না পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। কি করি? মনে পড়েছে আজকে না হয় লখাইকে নাই বা পেলাম,
আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে আবার যেন লক্ষাইয়ের সন্ধানে বেরিয়ে যাব। চাই আমি রানীমাকে বুঝিয়ে রাখবো। চাই কি আজ আমি দেখছি আমাদের গোসা মন্দিরের দরজা তো প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু আজ গোসা মন্দিরের দরজা বন্ধ। তবে কি আমার দাদু ভাই প্রবেশ করে আছে? না না, লখাই তো ছেলে মানুষ, অভিমান সম্বন্ধে সে বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে জানে না। আরে কেনই বা সে গোসাঘরে প্রবেশ করবে? কিন্তু কি করি, মনে যেন আমার বারবার কুকাইছে। আমি একটিবার ডেকে দেখবো এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি কে কে এই গোসাঘরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো, নইলে তোমার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমি সাড়া দেব। কে, দাদু নাকি? লখাই, হরে দাদু ভাই, এ কি করেছো তুমি? এ কি করেছো? আজ পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে না আসে তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো ভাই। আর এদিকে তোমার মা জননী তোমায় দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে পাগলিনী প্রায়। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো, গোসাঘর থেকে বেরিয়ে এসো। এই গোসাঘর থেকে আমি বের হতে পারি, কিন্তু আজকের দিনে একটি কথা বলবো দাদু। কথা? ছোট থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, হ্যাঁ দাদু ভাই। কিন্তু একটি এমন মূল্যবান বস্তু থেকে আমাকে বঞ্চিত রেখেছো তোমরা। মূল্যবান বস্তু? সেই কারণে আমি গোসাঘরে প্রবেশ করেছি। ওগো দাদু, বলো না ভাই, বলো না, তোমার সোনা দানার হীরা মানে মুক্তার তো কোনো অভাব নেই, এমন কোনো মূল্যবান বস্তু থেকে তোমাকে আমরা বঞ্চিত রেখেছি? আমি বলতে পারি, তার আগে তোমাকে আমার সঙ্গে যে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি করব দাদু। আমি তোমার মায়ের চোখের জল মোছার জন্য আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার। তুমি বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুমি যাহা বলিবে দাদু, আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে গোসাঘরের দরজাখানা আমি খুলে দিচ্ছি, কেমন? ওরে দাদু ভাই, কি করেছে দাদু ভাই? এ কি করেছো তুমি? একটিবার তোমার অঙ্গের দিকে চেয়ে দেখো, ওই অন্ধকার গোসাঘরে প্রবেশ করেছো বলে মশার দল তোমার সর্ব অঙ্গ যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু, চলো। দাঁড়াও দাদু, মায়ের কাছে চলো। তার আগে তুমি আমার মনের কথা শুনবে না? শুনবো দাদু, শুনবো। চলো না ভাই, দুইজন আমরা একসাথে পায়ে পায়ে মিলিয়ে পথ চলবো। আর পথ চলতে চলতে তুমি তোমার মনের কথা আমায় খুলে খুলে বলো। ওগো শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলো বলো। বলি যে তোমার, আরে বলো না। ওই আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি ওই স্কুলে আর যাব না দাদু। শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। কিন্তু দাদু ভাই, বলো দাদু। তুমি এখন ছেলে মানুষ, এই বয়স হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, কিন্তু তুমি লেখাপড়া করবে না,
কেন দাদু? ওই স্কুলে আমি কেন যেতে চাইছি না জানো দাদু? কেন? স্কুলেরও লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না, লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না, ওই লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না। তাই নাকি? হ্যাঁ দাদু। দাদু ভাই, বলো দাদু। তুমি লেখাপড়া কেন করতে চাইছো না? কেন দাদু কেন? আমি ঠিক বুঝতে পারছি। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো? তো বুঝবো না? বলো না দাদু, বলো না। তুমি হচ্ছে রাজপুত্র। হ্যাঁ। আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। না, আমি বাণিজ্যে যাব না। তাহলে কি ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। তুমি বাণিজ্য করবে না, ব্যবসা করবে না, তাহলে তুমি এই বয়সে কি করবে ভাই? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে। কি বললে জানো তুমি? আমি বিয়ে করব। বিয়ে? বিয়ে করবে? আমি বিয়ে করব দাদু, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। বিয়ে করব, বিয়ে করব। দাদু ভাই, ছেলে মানসিকতা করতে নেই ভাই। না দাদু, আমার যদি বিয়ে না দাও আমি কি করব জানো? শোনো, বিয়ে যে করেছে অকালে সে মরেছে। এই দেখো না আমাকে, দেখেছো আমার বয়স কত জানো? কত? 540 বছর। তাই নাকি? হ্যাঁ সত্যি? আমি এখনো বিয়ে করিনি। তুমি বিবাহ করোনি বলে আমিও বিবাহ করব না? না না না, বিয়ে করবে, কিন্তু বিয়ে করতে গেলে উপযুক্ত বয়সও তো হবে, তবেই তো বিয়ে। না দাদু, আমি এক্ষুনি বিয়ে করব। আর যদি বিয়ে না দাও আমি কি করব জানো? কি? বিয়ে যদি না দাও দাদু গো হই আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো হই আমি প্রাণে মারা যাব। আমার হস্তে ধরি পায়ে পড়ি দাদু বলি যে তোমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতারে। আমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতার। দাদু ও দাদু ও দাদু আমায় তুমি ছোবে না, ছোবে না বলেছি। বিয়ে করবে? আরে বিয়ে তো ছেলে খেলা নয়। তবে মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর সেটা সময় হলেই হয়। তাই নাকি? হ্যাঁ। আমার এখনো সময় হয় না। না, শোনো দাদু, তোমার তো মুখ থেকে দুধের গন্ধই যায়নি। আমার যদি বিয়ে না দাও এই 7 দিনের মধ্যে আমি কি করব জানো? কি করবে? ওই দেখা যায় একটা সুন্দর নদী সম্মুখে, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এই মুহূর্তে বিসর্জন দেব। না দাদু ভাই, আর তুমি কি ভুলে গেছো দাদু, গোসা মন্দির থেকে বের হওয়ার আগে তুমি আমার সঙ্গে হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার আবদ্ধ হয়েছো। অঙ্গীকার? সত্যই তো, আমি বড় ভুল করেছি তো। কিন্তু দাদু ভাই, বলো দাদু। আমি অঙ্গীকার করেছি বলে তুমি আমার কাছে এত বড় দাবি চেয়ে বসে? সত্যই দাদু, এই মুহূর্তে তুমি আমার বিয়ের কথা পিতার কাছে গিয়ে বলবে, আর আমি ততক্ষণই চাই আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। যাও যাও দাদু। এ কি ভুল করলাম? আমি অঙ্গীকার করে বড় ভুল করেছি। যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে লোকাই আজকে বিয়ের জন্য বিচলিত। আর আমি এই বৃদ্ধ বয়সে কোন মুখে সদাগরের কাছে গিয়ে বলবো? কারণ যতই হোক না কেন আমি হচ্ছি একজন বেতনভুক্ত কর্মচারী। না না, কিন্তু একদিকে অঙ্গীকার। না না, আমি আর বিলম্ব করবো না,
এই মুহূর্তে লক্ষ্মীধরের বিয়ের কথা আমি সদাগরের কাছে গিয়েই বলবো। চাই চাই সদাগরের কাছে যাই। শম্ভু, আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরকে চম্পলার বাল্য পাঠশালায় ভর্তি করেছি। আমি চাই আমার লক্ষিন্দর উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমার অবর্তমানে হবে চম্পলার অদৃশ্য। ব্যর্থ ব্যর্থ চাঁদ, মন্ত্রী মহাশয়, ব্যর্থ হয়ে গেল সকল আশা। কি ব্যর্থ হয়ে গেল? তুমি মনে মনে ভেবেছিলে, বুকের মাঝে এক আশার বাসা বেঁধেছিলে, হ্যাঁ, যে তোমারই অবর্তমানে লক্ষিন্দর হবে আমাদের চম্পলার রাজা, কিন্তু হলো না। কেন? আশায় যে জল ঢেলে দিল চাঁদ। আমার আশায় জল ঢেলে দিয়েছে? হ্যাঁ চাঁদ। আমি আপনার ভাষা কিছুই বুঝতে পারছি না মন্ত্রী কাকা, আপনি কি বলতে চাইছেন? যে কথা বলতে চাইছি সে কথা বলতেও যেন আমার সংকোচ বোধ হয়। কি বলছে? সে কথা উচ্চারণ করতে গিয়ে আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। আপনি বলতে কি আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যায়? আমি যে আপনার ভাষায় বুঝতে পারছি না মন্ত্রী চাঁদ, কাকা। তুমি যদি আমায় একটি ভাই অভয় প্রদান করো, তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী কাকা, আপনি আমাকে একটা কথা বলতে এসেছেন, যার জন্য আপনি কম্পিত কেন? আপনি বলুন, আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন কি বলতে চাইছেন। তবে শোনো চাঁদ, আজকে আমাদের লক্ষিন্দর, আমাদের নাবাল লক্ষিন্দর আজকে পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেনি। মাঝে ফিরে আসেনি? হ্যাঁ। কোথায় গেছে? লক্ষিন্দরকে দেখতে না পাই রানী মাঝের অঝর নইলে কাঁদতে কাঁদতে পাগলনি প্রায়। অতঃপর তারপরে আমি রাত প্রাসাদে যাই। যখন রানীমার কাছে সবকিছু শোনার পর আমি নিজেকে না ধরে রাখতে পেরে লক্ষের সন্ধানে বেরিয়ে পড়ি। সারা চম্পকনগর তন্ন বিতন্ন করে খোঁজার পরও লক্ষাইকে আমি পাইনি। অবশেষে দেখি কিনা আমাদের নাবাল লক্ষিন্দর ওই প্রবেশ করেছে নোংরা গোসা ঘরে। আমার লক্ষিন্দরে নোংরা গোসা ঘর প্রবেশ করেছে? আমার লক্ষিন্দরে এমন কি বা অভাব করেছে যে আমাদের নোংরা গোসা করে? আপনি বলেননি যে ওই নোংরা গোসা ঘর আমার লক্ষিন্দরের জন্য নয়? অভাবের কথা শুনবে চাঁদ? অভাবের কথা উচ্চারণ করার সাথে সাথে পদস্থল থেকে মাটি সরে যাবে, সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে। কি বলছেন কি আপনি? হ্যাঁ চাঁদ। কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আকাশ ভেঙে পড়বে, আমার মাথায় পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আমি আপনার ভাষা বুঝতে পারছেন না। আপনি আমাকে খুলে বলেন মন্ত্রী কাকা। লক্ষিন্দরের যখন ওই গোসাগরের মন্দিরের দরজার সামনে যায়, একে একে ত্রিশান্ত অঙ্গীকার করে আমায় বলে, ওগো দাদু, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। যে আমার দুধের বালো, সে বিবাহ নেশায় পাগল, আর সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে? আপনার মতিভ্রম হয়নি তো? কিন্তু চাঁদ, এরপরেও যদি আমি হলফ করে বলি যে আমাদের দুধের বালক লক্ষাই বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, আমি বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করবে না। তোমার একটা কথা, যে আপনি আমার এক করে 6টি সন্তানকে নিচের ইচ্ছায় মতো বিবাহ দিয়ে আজকে সন্তান হারা পিতা মাতা হয়ে আছি চম্পলানগরে। অবশেষে লক্ষিন্দরকে পেয়ে আমি বুঝতে পারছি বিবাহ তো করেননি, সন্তানের মুখ দর্শন করতে পারেননি। তাই বলে আমার সন্তান দেখে আপনার হিংসা হচ্ছে। আমার সন্তানকে বিবাহ দিয়ে আমার সন্তান একইভাবে প্রাণে মারা যাক, আপনি সেটাই চান। তাই আপনি একটা প্রতারক, আপনি মিথ্যাবাদী। আর প্রতারকের স্থান আমার চম্পলানগরে নেই। এক্ষণে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যান, নইলে আমি আপনার ঘাড় ধরে
বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর। আজ আমি এই কথা শোনার পরেও কেন আমি বেঁচে আছি, কেন আমার মৃত্যু হয় না? চাঁদ, ভালোই হলো আমি তো নিঃসন্তান। আমার মুখ দর্শন করলে জনগণের অকল্যাণ হয়। ভালোই হলো যা, আজ থেকে আমি অবসর পেয়ে গেলাম। হ্যাঁ, আজ অবসর পেয়ে গেলাম চাঁদ। তুমি ঠিক বলেছ, আমি একজন ঠক, আমি একজন প্রতারক, আমি একজন মিথ্যেবাদী। কিন্তু চাঁদ, আমি ঠক, মিথ্যেবাদী, প্রতারক হলেও তোমায় আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম চাঁদ। তোমার এক এক করে 6টি সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোমাকে কোনোদিন পিতার অভাবটুকু বুঝতে দেয়নি চাঁদ। আজ তোমার সন্তানের প্রতি আমার বড় লোভ হয়েছে। তো এই ঠোক জচ্ছরের স্থান তো রাজপ্রাসাদে নয়। আমি রাজপ্রাসাদ পরিত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি চাঁদ। রইল রইল তোমার হাজার হাজার প্রজাবিন্দু, রইল তোমার সাজানো রাজপ্রাসাদ, রইল আমার তিলে তিলে গড়া মায়া মমতার ভালোবাসার প্রতিদান। সবকে ছিন্ন করে আমি চিরতরে বিদায় নিলাম। দাঁড়ান, যাওয়ার সময় একটা কথা বলেছ। আমি বুঝেছি চাঁদ, তুমি আমায় কেন পিছু ডেকেছ জানো বাবা? বৃদ্ধ হয়ে গেছি তো, স্মৃতিশক্তি আমার লোপ পেয়েছে। আমার স্মরণ ছিল না রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে তোমার যেমন রাজপ্রাসাদটা খুলে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করো বাবা, এই খুলে নাও তোমার রাজপ্রাসাদ। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী কাকা, দাঁড়ান। চলেই তো যাবে, যাওয়ার সময় একটা কথা বলেছেন তো মন্ত্রী কাকা, অবুঝ সন্তান যদি মা বাবার বুকে পিঠে লাথি মারে, তাই বলে কি মা কখনো ছুড়িয়ে দিতে পারে? এই মনে করুন না, মনে করুন আমি আপনার অবুঝ সন্তান, আমি অজান্তে আপনার কমল অঙ্গে আঘাত করেছি বলে আপনি আমাকে ক্ষমা করুন মন্ত্রী কাকা, আপনি আমাকে ক্ষমা করুন। না বাবা, তোমার স্থান তো আমার পায়ে নয়। তোমার বাবা যেদিন ইহলোক হইতে পরলোকে গমন করে, তার পূর্বেই তোমার দুটি হাত আমার হস্তে তুলে দিয়ে বলেছিল, মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে চাঁদকে তুমি পুত্র স্নেহে ভালোবাসবে। আর আমি তাই তোমার এই মুখোপানে চেয়ে আমি বিবাহটুকু করে নি চাঁদ। তুমি ঠিক বলেছ, অবুঝ সন্তান তো মাকে কতই না লাথি মারে, কিন্তু মা তো কখনো পারে না সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে। আমি তোমায় অনেক পূর্বেই ক্ষমা করেছি চাঁদ। মন্ত্রী কাকা, আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো এই বৃদ্ধ বয়সে? আমি তোমায় ক্ষমা করেছি। আমি কেন উত্তেজনা হয়েছিলাম জানেন? কেন চাঁদ? যে দুধের বালক আমার আজকে বিয়ের নেশায় পাগল হয়ে গেছে। তার বিয়ের কথা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি বলে আপনাকে আঘাত করেছি, শুধু কি তাই?
আমার লক্ষিন্দর যখন পাঠশালায় যেত আসতো, প্রথম আছে দুলালী ধাত্রী মা আমার লক্ষিন্দরকে ধরে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কান্না করত। একদিন দুলালী ধাত্রী মাকে প্রাসাদে নিয়ে আসি, জিজ্ঞাসা করি, দুলালী ধাত্রী মা, আমার ছেলেকে দেখে আপনি কেন কান্না করেন? দুলালী ধাত্রী মা বলতে নারাজ, ক্রোধে প্রত্যাঘাত করি আমি আমার প্রাসাদে, সেদিনও আপনি ছিলেন। দুলালী ধাত্রী মা প্রত্যাঘাত সহ্য না করতে পেরে দুলালী ধাত্রী মা সেই দিনে বলেছিল, চাঁদ, আমি এই জন্যই কাঁদছি যে আপনার ছেলেকে যদি 12 বছরের মধ্যে বিবাহ দেন তাহলে সর্পঘাতে মৃত্যু হবে বাসর ঘরে। আর সে কথা বলতে বলতে ধাত্রীমা পরিণত হয়েছে শিলাতে। এখনো চণ্ডী মন্দিরের সামনে গেলে ওই দুলালী ধাত্রী মার কান্না বেজে ওঠে কর্ণপহারে। দুলালীর ধাত্রী মার মুখ দর্শন হতে পারে আমার নয়নে, যার জন্যই আমি লক্ষিন্দরে বিয়ের কথা শুনে আমি নিজেকে সামলাতে পারিনি নন্ত্রী কাকা। কিন্তু নাবালক লখাই যে আমাদের বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, এর জন্য সুপরামর্শ কিন্তু আমাদেরকে নিতে হবে। কি করলে লক্ষিন্দরের বিয়ের মত ভুলানো যাবে? আমি হেরে যাচ্ছি মন্ত্রী কাকা, আমি হেরে যাচ্ছি জানো, আমি নিজের কাছে নিজে হেরে যাচ্ছি। আচ্ছা, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত করে এসেছেন, আপনার কাছে কোনো যুক্ত পরামর্শ নেই যে কি করে আমার লক্ষিন্দরের বিবাহ কথা ভোলাবো? নেই চাঁদ। তাহলে কি আমি এমনি ভাবেই হেরে যাব মন্ত্রী কাকা? আমার কাছে যদি সেই যুক্তি থাকতো আমি পূর্বে সেই যুক্তি ব্যবহার করতাম, কিন্তু তুমি আমায় একটু ভাবতে সময় দাও। আপনি ভাবুন, আমি ভেবে চিন্তে স্থির করব কি করলে লক্ষিন্দরের বিয়ের মত ভোলানো যায়। আপনি ভাবুন মন্ত্রী কাকা, আপনি ভাবুন, সেই সময়টুকু আমি আপনাকে দিচ্ছি, আপনি ভেবে চিন্তে বলুন যে কি করে লক্ষিন্দরের বিয়ের কথা ভোলানো যায়। পেয়ে গেছি চাঁদ, বিয়ের মত ভোলানো উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। এমন কি পেয়েছে? কি শুনবে চাঁদ? লক্ষিন্দর আমাদের বয়সে নবীন, সে এখন খেলাধুলা বেশি বড় ভালোবাসে। আমার মন বলছে ওই লক্ষিন্দরের হাতে যদি আমরা একটা খেলনা তুলে দিই, ওই খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে বিয়ের কথা ভুলে যাবে, আর এদিকে আমাদের 12 বছর পেরিয়ে। কিন্তু কি খেলনা দিবেন তার হাতে? পায়রা, গিরিবাজ পায়রা। আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখে এসেছিলাম স্বর্ণ গিরিবাজ পায়রা। সে পায়রা কথা বলতে পারে। তাই বুঝি? হ্যাঁ, আমার মন বলছে লক্ষিন্দরের হাতে যদি স্বর্ণগিরিবাজ পায়রা তুলে দিই, তার মনের কথা বলবে, আর কথা বলতে বলতে বিয়ের কথা সে বিস্মরণ হয়ে যাবে। এই রাক্ষসী, বলেছিলাম পূজা তো তোকে কোনোদিনও করবো না। যেমনি ভাবে তোর মস্তকে পদাঘাত করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোকে পায়ের নিচে রাখবো। কোনোদিনও মন মন্দিরে তোর স্থান নেই। মন্ত্রী মহাশয়, চাঁদ, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি এই মুহূর্তে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।